আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি কামরুনা রবি। বেক্সিমকোর ওষুধ কারখানায় রাখা ভারত থেকে আসা করোনা ভাইরাসের টিকা 34 জেলায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কড়া নিরাপত্তায় টিকা পাঠানো শুরু করে বেক্সিমকো ওষুধ কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রথম পর্যায়ে দেশের 34 জেলায় 26,04,000 ডোজ টিকা পাঠানো হয়েছে। টঙ্গীর বেক্সিমকো কারখানা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত ফ্রিজার গাড়িতে করে টিকাগুলো পাঠানো হয়েছে। ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ সহ 34 জেলার সিভিল সার্জনরা টিকাগুলো নিজ দায়িত্বে প্রশাসনের সহায়তায় গ্রহণ করেছেন। 7 ফেব্রুয়ারি থেকে এসব টিকার প্রয়োগ শুরু হবে। দেশে প্রথম করোনা ভাইরাসের টিকা গ্রহণকারী রুনু ভেরোনিকা কস্তা সুস্থ আছেন। টিকা নেয়া 567 জনের শরীরেও এখনও কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। রুনু কস্তা জানিয়েছেন, দেশকে করোনা মহামারী থেকে মুক্ত করতে সবারই টিকা নেওয়া উচিত। প্রথম দিন টিকা নেয়া স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানাও জানান, টিকা গ্রহণে ভয়ের কিছু নেই। আরও জানাচ্ছেন এয়ার বাদল। গেল 27 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিন 26 এবং 28 জানুয়ারি টিকা নেন 541 জন। টিকা নেয়ার পর আগের মতোই দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাচ্ছেন বলে জানান অনেকেই। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। টিকা দেওয়ার পর থেকে আমার এখনো কোনো সমস্যা নেই, আমি ইনশাল্লাহ সুস্থ আছি। আমি গতকালকে ডিউটি করছি, আজকেও ডিউটি করছি। কোভিড-19 ভ্যাকসিনটা নিয়েছি, সেরকমই কোনো ভয় পাচ্ছি না, ইনশাল্লাহ ঠিক আছে, এখনো পর্যন্ত সুস্থ আছি। ভ্যাকসিন নেওয়ার আগে যেরকম ছিলাম, ভ্যাকসিন নেওয়ার পর আমি তেরকমই আছি, তেরকম কোনো ফিল করতেছি না, এখনো ভালোই লাগতেছে আমার কাছে। দেশে প্রথম করোনা টিকা নেন কর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স রেনু ভেরোনিকা কস্তা। তিনি জানান, টিকা নেয়ার পর তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। 36 ঘন্টা পার হয়ে গেছে আমার মধ্যে ভ্যাকসিন নেওয়ার। এখন আমার মধ্যে যেহেতু আমি কিছু লক্ষ্য করিনি, আমি নির্দ্বিধায় যে দেশের জনগণকে আহ্বান করব, ভ্যাকসিন নিলে আমরা দেশকে করোনা মুক্ত করতে সক্ষম হব। এই যুদ্ধে আমরা জয়ী হব। প্রথম দিন টিকা নেয়া স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা ও দ্বিতীয় দিন টিকা নেয়া ডাক্তার এমএলি জানান, টিকা নিয়েই তারা বৃহস্পতিবার অফিস করেছেন। আমার পরিচিত যারা আছে সবার সাথেই যোগাযোগ আছে, আমরা সবাই ভালো আছি। 24 ঘন্টা হয়ে গেছে, আমার মাঝে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি, আল্লাহর রহমতে সম্পূর্ণভাবে সুস্থ আছি। ভয়ের কোনো কারণ নাই, পার্শ্ব প্রতিক্রিয়াও বলতে কিছু নাই, মানে আমার ক্ষেত্রে কিছুই হয় নাই। আমাদের যে 500 জনের বেশি ভ্যাকসিন নিয়েছে কারোরই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাই। এটা ভয়ের কিছু নাই, সবাই নিশ্চিন্তে যার যখন সুযোগ আসবে সেই ভ্যাকসিনটা নিতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জানান, টিকা গ্রহণকারীরা পর্যবেক্ষণে রয়েছেন। এখন পর্যন্ত কোনো নেতিবাচক খবর পাওয়া যায়নি। আমরা যতটুকু জেনেছি তারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের কাছে তারা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা এই জাতীয় কোনো বিষয় নিয়ে এখন পর্যন্ত তারা কোনো অভিযোগ বা সমস্যার কথা বলেননি। যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সেটিকে তাৎক্ষণিকভাবে মোকাবেলা করবার জন্য আমাদের চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা প্রস্তুত আছেন। আমরা তাৎক্ষণিকভাবেই সেটি মোকাবেলা করবার মতন আমাদের সামর্থ্য আছে, আমরা তৈরি আছি। আগ্রহীরা টিকা নেয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন জানিয়ে তিনি বলেন, 18 বছরের নিচে কেউ টিকা নিতে পারবেন না। প্রথমত যাদের বয়স 18 বছরের নিচে তারা পারবেন না, যারা গর্ভবতী তারা পারবেন না, সন্তানকে দুগ্ধপান করাচ্ছেন এমন মায়েরা আপাতত পারছেন না। এআর বাদল, আরটিভি, ঢাকা। এদিকে দেশে করোনা ভাইরাসে গত একদিনে 7 জনের মৃত্যু হয়েছে, যা গত প্রায় 9 মাসের মধ্যে সবচেয়ে কম। সবশেষ গত বছরের 6 মে এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন মৃত্যু হয়েছিল 3 জনের, আর 8 মে জানানো হয়েছিল 7 জনের মৃত্যুর খবর। বিকেলে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানিয়েছে, একদিনে মারা যাওয়া 7 জনকে নিয়ে দেশে করোনায় মোট 8,094 জনের মৃত্যু হয়েছে। আর 24 ঘন্টায় আরও 454 জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে 5,34,407 জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 414 জন রোগী সুস্থ হয়েছে গত একদিনে। তাতে এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,78,960 জন।
2020 সালের এইচএসসি ও সম্মান পরীক্ষার ফলাফল আগামীকাল সকাল 10:30টায় ঘোষণা করা হবে। এদিকে কোভিড-19 মহামারীর কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। 11টি শিক্ষা বোর্ডের অধীনে 2020 সালের এপ্রিলে 13,65,789 জন শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। গেল বছরের 8ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর 17ই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। করোনা ভাইরাসের প্রকোপ বাড়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করে সরকার। শেষ পর্যন্ত পরীক্ষা না হওয়ায় জেএসসি ও এসএসসির ফলাফলের গড় করে 2020 সালের এইচএসসি ও সমমানের ফল দেওয়ার সিদ্ধান্ত হয়। জেএসসি জেডিসি 25 এবং এসএসসির 75% বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল দেয়া হবে। গেল ডিসেম্বরে প্রস্তুত হলেও ফল প্রকাশ আটকে যায় আইনি জটিলতায়। তখন সিদ্ধান্ত নিয়ে গ্যাজেট বিজ্ঞপ্তি দিয়ে যেন এটা করতে পারে সেই সংশোধনীটুকু আনা হয়েছে। এরপর পরীক্ষা ছাড়া উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করতে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অ্যাক্ট, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অ্যাক্ট সংশোধন করে 25 জানুয়ারি গেজেট প্রকাশ করে সরকার। করোনা অতিমারিতে সব জটিলতা কাটিয়ে শনিবার দেয়া হবে ফলাফল। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল ঘোষণা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হবেন। এদিকে কোভিড-19 অতিমারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত নেন। তবে এই ছুটির আওতামুক্ত দেশের কওমি মাদ্রাসাগুলো। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। পাচার হওয়া অর্থ দেশে আনতে এবার জোরে সোরে নেমেছে সরকারি সংস্থাগুলো। বিভিন্ন দেশ থেকে পাচারের অর্থ ফেরত আনার প্রক্রিয়া শুরু করেছে দুদক। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করছে। অর্থনীতিবিদরা বলেন, পাচার রোধ করতে হলে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির নজির স্থাপন করতে হবে। অর্থ পাচার নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। বাংলাদেশের দুর্নীতিবাজরা যে অর্থ পাচারের সিদ্ধহস্ত তার প্রমাণ মেলে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য এবং পানামা ও প্যারাডাইস পেপারে ফাঁস হওয়া নথি থেকে। অনুসন্ধানী সংস্থা জিএফআইয়ের তথ্যে দেশের রপ্তানি বাণিজ্যের 20% পাচারের শিকার। আর 2019 সালে পাচার হয়েছে অন্তত 1 লাখ কোটি টাকা। দেরিতে হলেও পাচারের অর্থ ফেরত আনতে বেশ নড়েচড়ে বসেছে সরকারি সংস্থাগুলো। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান জানান, পাচারকারীদের তথ্য সংগ্রহ করে মামলা করা হচ্ছে। সব পদক্ষেপ নেওয়া হচ্ছে, তথ্য আনছি, এগুলোর উপর বেসিস করে আবার ল এনফোর্সমেন্ট তারা কাজ করছে, এগুলোর ভিত্তিতে মামলা হচ্ছে। কয়েক বছরে 700 কোটি টাকার উপরে এই মানি লন্ডারিং মামলায় করছে। আপনি লন্ডার করে যে সম্পদ করবেন, আপনি তো এই সম্পদ ভোগ করতে পারবেন না। কুখ্যাত ব্যবসায়ী পিকে হালদারের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। এই রেড নোটিশটি আগামী 5 বছরের জন্য জারি থাকবে। নোটিশ জারি করে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে ইন্টারপোলের যে শাখা রয়েছে সেগুলোতে প্রেরণ করেছে। দুদক আইনজীবী জানান, বিভিন্ন দেশ থেকে পাচারের টাকা ফেরত আনার প্রক্রিয়ায় অনেক দূর এগিয়েছে সংস্থাটি। আইনি সব পদক্ষেপ নিচ্ছে যতটুকু যায়। হংকংয়ে আমরা ইনজাংশন চেয়ে নিষেধাজ্ঞা দিয়েছি। তারপরে লন্ডনে 9 কোটি টাকা ছিল, তার উপরে ইনজাংশন আছে। তারপরে 2টি মামলায় বেশ কিছু টাকা ফেরত আসছে। 500-600 কোটি টাকার প্রপার্টি জব্দ আছে, আর বাকিগুলো আনার প্রক্রিয়া দিন আছে। দুদক তার দিক থেকে সম্পূর্ণ ভিজিল্যান্ট, একেবারে জিরো টলারেন্স। অর্থনীতিবিদরা বলছেন, দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পাচার রোধ এবং টাকা ফেরত আনার বিকল্প নেই। 2041-এর মধ্যে উচ্চ আয়ের পর্যায়ে পৌঁছাতে গেলে ভিশনগুলো দেয়া হচ্ছে অর্থনীতি সম্পর্কে। এইটা অর্জনের পথে অর্থ পাচারটা একটা বড় বাধা। যেটা আছে সেটাই যদি আমরা না পাই, তাহলে আগামীতে যেটা আসবে সেইটা যে আমরা দেশে ধরে রাখতে পারবো তারই বা নিশ্চয়তা কোথায়? অর্থ পাচারকে নিরুৎসাহিত করতে দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ সৃষ্টি করা জরুরি, মত এই অর্থনীতিবিদদের। সেলিম মালিক, RTV, ঢাকা। আগামীকাল তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দফায় 62টি পৌরসভায় ভোট হবে। সব কেন্দ্রেই ভোট হবে ব্যালটে। সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি শেষ করেছে
নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সরকার নির্ধারিত প্রতি বর্গফুটের জন্য বিজ্ঞাপন কর 20,000 টাকা হলেও নেওয়া হয়েছে মাত্র 800 টাকা। এভাবে বছরের রাজস্ব ক্ষতি হয়েছে 162 কোটি টাকা। কর ফাঁকির এই ঘটনাটি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সাবেক মেয়র সাইদ খোকন দায়িত্বে থাকাকালে। এমন তথ্য উঠে এসেছে অডিট অধিদপ্তরের প্রতিবেদনে। দেখুন এয়ার বাদলের আরও একটি রিপোর্ট। ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকনের সময়ে অনেক রাস্তার ফুটপাতে দেখা যেত এলইডি বিজ্ঞাপন, যা এখন আর চোখে পড়ে না। কোথাও আবার বিজ্ঞাপনের কাঠামো থাকলেও নেই এলইডি স্ক্রিন বা ডিজিটাল মনিটর। সিটি কর্পোরেশনের আয়ের বড় উৎস বিজ্ঞাপন হলেও সেখান থেকেই কর আদায় কম দেখানো হয়েছে, যা উঠে এসেছে অডিট অধিদপ্তরের 2018, 2019 এবং 2020 সালের নিরীক্ষা প্রতিবেদনে। আর 162 কোটি টাকার রাজস্ব ক্ষতির বিষয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে জানতে চেয়েছে অডিট অধিদপ্তর। আইনজীবী বলেন, সার্বিক তথ্য সহ অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হবে। 162 কোটি টাকার ধরেন এটা আত্মসাতের পর্যায়ে পড়ে আমি মনে করি। সেই আত্মসাতের পর্যায়ে কিভাবে গেল এই জিনিসটা অডিট দপ্তরের মাধ্যমে রিপোর্টের ভিত্তিতে আমি মনে করি ঢাকা সিটি কর্পোরেশনের একটা নিজস্ব ইন্টারনাল হাই পাওয়ার একটা তদন্ত হওয়া উচিত। ওনারা যদি তদন্ত করে একটা তদন্ত রিপোর্ট দেয় তাহলে, এবং সেই তদন্ত রিপোর্টের মধ্যেও যদি এই অডিট রিপোর্টটি যদি প্রমাণিত হয়, তাহলে সেটা যদি আপনি কমপ্লেইন আকারে দুদকে পাঠান, অবশ্যই দুদক সেটা সিরিয়াসলি নেবে। বিষয়টি তদন্তের মাধ্যমে আরও অনিয়ম আছে কিনা সেগুলো বের করা সম্ভব বলেও মনে করেন তিনি। 162 কোটি টাকা একটা বিশাল অঙ্কের টাকা। এই টাকাটা সিটি কর্পোরেশন তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছে। শুধু এই 162 কোটি না, আরও তো অনেক জায়গায় বিভিন্ন হয়তো দুর্নীতি হয়েছে বা দুর্নীতি হয়েছে কিনা সেই জিনিসটি খতিয়ে দেখার জন্য আমি মনে করি সিটি কর্পোরেশনকে একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বর্তমান প্রশাসনের ঊর্ধ্বতন একজন মেম্বারকে দিয়ে সেটা তদন্ত করা উচিত। এ বিষয়ে জানতে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকনকে কল দিলে ফোন রিসিভ হয়নি। আর বাদল, RTV, ঢাকা। বিশ্ববাজারের দাম বৃদ্ধির অজুহাতে বেড়েই চলেছে সয়াবিন তেলের দাম। 1.5 মাসের ব্যবধানে 5 ধাপে বেড়েছে 35 টাকা, আর সপ্তাহের ব্যবধানে 5 টাকা। এদিকে আমদানিতেও প্রভাব নেই চালের বাজারে, তবে কেজিতে 5 থেকে 10 টাকা কমেছে পেঁয়াজ ও আলুর দাম। অধিকাংশ সবজি মিলছে 25 থেকে 40 টাকার মধ্যে। সেলিম মালিকের রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে বোতলজাত সয়াবিন তেলের কোনো ঘাটতি নেই। তারপরও গেল 1.5 মাসে লাফিয়ে লাফিয়ে বেড়েছে দাম। 5 দফা বেড়ে 90 টাকা লিটারের সয়াবিন তেল এখন বিক্রি হচ্ছে 125 টাকায়। 5 টাকা করে বাড়তে বাড়তে এখন 120 টাকা 25 টাকা লিটার বিক্রি করতেছি। পর্যাপ্ত পরিমাণ সরবরাহ আছে, মাল আমরা যেভাবে চাইতেছি সব মাল এইভাবে আছে, সব মালই কোনো অভাব নেই মালের। তেলের দাম বেশি হওয়ার কারণে তো আমরা তেল কিনতে পারতেছি না, না কমালে তো গরিব মানুষ কষ্ট করব। আকাশছোঁয়া চালের বাজার নিয়ন্ত্রণে 37% শুল্ক ছাড়ে আমদানি ব্যবস্থা করে সরকার। এরপর 1 দফা কমলেও ফের বেড়েছে। স্বর্ণটা ইন্ডিয়া সার্কুলারের পরে স্বর্ণ কমে চলে আসলো প্রায় 42 টাকার মধ্যে, সেই স্বর্ণ এখন 45 টাকা হয়ে গেছে আবার। তারপরে হলো 28 চাল চলে আসলো 46 টাকার মধ্যে, 45 টাকার মধ্যে, সেই 28 হয়ে গেছে এখন 48-49 টাকা আবার। বাজার তো মহিলারাই নিয়ন্ত্রণ করে এখন তো বাজার মনে করেন যে কারো হাতে নাই, সিজনের উপরে নাই, সরকারকেও তারা মানতে আছে। বাজারে প্রচুর সরবরাহ শীতের মৌসুমী সবজির। প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে 25 থেকে 40 টাকার মধ্যে। সিম আজকের বাজারে 40 টাকা 30 টাকা, শসার কেজি 40 টাকা, গাজরের কেজি 30 টাকা, টমেটো কেজি 20 টাকা 25 টাকা। আলু ও পেঁয়াজের দাম চলে এসেছে ভোক্তার নাগালে। কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে 20 টাকায় এবং পেঁয়াজ 30 টাকায়। সপ্তাহের ব্যবধানে চীনা আদায় কমেছে কেজি প্রতি 20 টাকা, তবে 10 থেকে 15 টাকা বেড়েছে রসুনের দাম। আদা ছিল আগে ছিল 90-100, এখন 80 টাকা। চায়নাটা ছিল 120 টাকা, এখন 100 টাকা। দাম স্বাভাবিক দেশি মাছের। কেজি প্রতি 50 টাকা কমে ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 720 টাকায়। বাজারে সব ধরনের মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। সেলিম মালিক, RTV, ঢাকা। 71 টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধরকে বাস চাপা দিয়ে হত্যার ঘটনায় হেলপার মাসুম হাওলাদারকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ ড্যাবরা গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নলছিটি থানার তদন্ত পরিদর্শক হালিম তালুকদার জানান, মাসুমের মোবাইল ফোন ট্র্যাক করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গেল ২৭ জানুয়ারি বিকেলে অফিস থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে নর্দা বাসস্ট্যান্ড এলাকায় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই গোপালের মৃত্যু হয়। তৃতীয় দফায় ১,৭৭৮ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। নিবন্ধন শেষ করে সকাল ১০টার পর চট্টগ্রামের বোট ক্লাব ঘাট থেকে নৌবাহিনীর ৪টি জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হয় ভাসানচরে। পরে তাদের ভাসানচর ওয়্যার হাউস এলাকায় নিয়ম নীতি সম্পর্কে ধারণা দিয়ে পাঠানো হয় আশ্রয়ন প্রকল্প এলাকায়। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। পতেঙ্গা থেকে শুক্রবার সকাল 10টায় রোহিঙ্গাদের নিয়ে ছেড়ে আসা নৌবাহিনীর জাহাজ 4 ঘন্টা পর ভাসানচরে পৌঁছে পরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর আগে বৃহস্পতিবার এসব রোহিঙ্গাদের ক্যাম্প হতে কক্সবাজার উখিয়া ডিগ্রি কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে আনা হয়। পরে সেখানে তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম শেষে বাস যোগে চট্টগ্রাম নগরের বিএএফ শাইন কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। স্বেচ্ছায় ভাসানচরে এসে খুশি রোহিঙ্গারা। ভাই বোন আত্মীয় স্বজন বেকুন আইয়ারা আনা ফয়লা ফাইলাম তো প্রথম মত নাই সুখ। কেউ কি জোর করছে আপনাদের? না, করে না, নিজের ইচ্ছা মতো যেতেছে। শনিবার আরো প্রায় ১,৩০০ রোহিঙ্গা ভাসানচরে যাওয়ার কথা রয়েছে। এর আগে 2 দফায় গত 3 ডিসেম্বর ১,৬৪২ এবং ২৯শে ডিসেম্বর ১,৮০৪ জন রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়। চন্দ্রপাল, আরটিভি। টেক্সটাইল ডাইং এর বিশ্বের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র লিড প্লাটিনাম গ্রিন ফ্যাক্টরি নারায়ণগঞ্জের মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের গ্রিন প্লাটিনাম সার্টিফিকেট প্রাপ্তি উদযাপন এবং বাৎসরিক মিলন মেলার আয়োজন করে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আজাহার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এছাড়া স্থানীয় সংসদ সদস্য এবং রপ্তানিমুখী বিভিন্ন বস্ত্র ও পোশাক শিল্প সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। জো বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি পদে নিয়োগ পেয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কাজী সাবিল রহমান। তিনি ছাড়া এর আগে আরও 3 বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পান। হোয়াইট হাউসে এক্সিকিউটিভ অফিসের ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট ডিভিশনে ইনফরমেশন অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্সের সিনিয়র কাউন্সিলর হয়েছেন কাজী সাবিল। গেল 25 জানুয়ারি এই নিয়োগের সংবাদ জানা যায়। সাবিল উচ্চতর শিক্ষা নিয়েছেন বিশ্বখ্যাত হার্ভার্ড ও অক্সফোর্ড থেকে। নিউ ইয়র্ক সিটিতে জন্ম নেয়া কাজী সাবিল ব্রুকলিন ল স্কুলের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ডেমস নামে একটি থিঙ্ক ট্যাঙ্কের প্রেসিডেন্ট ছিলেন। এবারে ক্লেমন খেলার সংবাদ। ক্রিকেট 3 দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষে বাংলাদেশ একাদশের চেয়ে 233 রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম সেশনে 1 উইকেটে 89 রান সংগ্রহ করে সফরকারীরা। চা বিরতির আগে 6 উইকেটে 186 রান করলেও শেষ পর্যন্ত 257 রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসাইন 5টি, খালিদ আহমেদ 3টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে 24 রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করে বাংলাদেশ একাদশ। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতের সংবাদ এই পর্যন্ত। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।